প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। বিবিএ হিসাব বিজ্ঞান চতুর্থ বর্ষের ছাত্রীদের দৃষ্টি আকর্ষণ করছি। মহিলা কলেজ চট্টগ্রাম আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সাথে আছি আমি, ফেরদৌসী বেগম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, মহিলা কলেজ চট্টগ্রাম। স্বাগতম। এবারে আমি পাঠ ঘোষণা করছি। আজকের পাঠ মৌলিক আর্থিক বিবরণী বিশ্লেষণের কৌশলসমূহ, বেসিক ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস টেকনিক্স এবং চ্যাপ্টার 7। আমরা এর আগেও আরও দুটো ক্লাস নিয়েছি এই চ্যাপ্টারটার উপরে। প্রথম ক্লাসটায়, আজকের ক্লাসটা হলো তোমাদের তৃতীয় ক্লাস। প্রথম ক্লাসে ছিল আর্থিক বিবরণী বিশ্লেষণের পদ্ধতিতে তুলনামূলক বা সমান্তরাল বিশ্লেষণ নিয়ে আলোচনা, আর দ্বিতীয় ক্লাসে ছিল তুলনামূলক বিশ্লেষণের গাণিতিক বিশ্লেষণ। আজ তৃতীয় ক্লাসে সাধারণ আকারে বিবরণী বা উলম্ব বিশ্লেষণ, গাণিতিক বিশ্লেষণ সহ বিশদ আলোচনা করব। প্রথমেই আসো আমরা উলম্ব বিশ্লেষণটা কি, বা এটা ইংরেজিতে কমন সাইজ স্টেটমেন্ট অ্যানালাইসিস অর ভার্টিক্যাল অ্যানালাইসিস বলে। আচ্ছা, এখানে ভার্টিক্যাল অ্যানালাইসিসটা কি? এটা হলো কেবল ব্যবসায়ের একটি বছরের আর্থিক বিবরণীর আয় ব্যয় মানে ইনকাম এক্সপেন্ডিচার, দায় সম্পদ মানে লায়াবিলিটিস অ্যাসেটস পর্যালোচনা ও বিশ্লেষণকেই ভার্টিক্যাল অ্যানালাইসিস বলা হয়। তার আগে আমি তোমাদেরকে গত ক্লাসে যেটা বলেছিলাম তুলনামূলক বিশ্লেষণের কথা, তুলনামূলক বিশ্লেষণ এবং আজকের এই উলম্ব বিশ্লেষণ বা সাধারণ আকারের বিবরণী বিশ্লেষণের মধ্যে কি পার্থক্য? ছোট একটা পার্থক্য আছে, সেটা হলো তুলনামূলক বিশ্লেষণে একাধিক বছরের আর্থিক বিবরণী বিশ্লেষণ করেছিলাম, একাধিক বছরের, অর্থাৎ সেখানে ছিল 2015 এবং 2014। আর আজকে আমি তোমাদের যে উলম্ব বিশ্লেষণ দেখাবো সেখানে শুধুমাত্র একটা বছরের আর্থিক বিবরণী এবং ব্যালেন্স শিট, এই দুইটাকেই তোমার আর্থিক বিবরণীর আয় ব্যয় ও দায় সম্পদগুলো পর্যালোচনা ও বিশ্লেষণ করব। তাহলে দুইটার মধ্যে পার্থক্য কি? উলম্ব বিশ্লেষণে একটা বছরের, আর তুলনামূলক বিশ্লেষণে 2 বা ততোধিক বছরের বিশ্লেষণ। ঠিক আছে, তারপর আসো একটু মনোযোগ দিয়ে শুনো। বিশেষ বিশেষ এই যে রেড ইঙ্ক, লাল কালি দিয়ে আমি যেই জিনিসগুলো লিখেছি, যেই শব্দগুলো লিখেছি আমি, এগুলো একটু তোমরা ভালো করে মনে রাখার চেষ্টা করবে। আচ্ছা, এতে ইনকাম স্টেটমেন্টের ক্ষেত্রে সেলসকে ভিত্তি ধরে 100%, সেলসকে 100% ধরবো আর কি। অন্যান্য ব্যয়গুলোকে, অন্যান্য ব্যয় বলতে কাদেরকে বুঝিয়েছে? কস্ট অফ গুডস সোল্ড, অপারেটিং এক্সপেন্স, সেল এর শতকরা হারে প্রকাশ করা হয়। আচ্ছা, এখানে আমি কথায় বলতেছি, বিষয়গুলো হয়তো তোমাদের এখনই তোমরা 100% বুঝবা না, পরিপূর্ণভাবে বুঝবা না, তবে একটা জিনিস মাথায় রাখো, সেলসকে ভিত্তি করব আমরা, সেলসকে ভিত্তি করে বেস ধরে আমরা কস্ট অফ গুডস সোল্ড অ্যান্ড অপারেটিং এক্সপেন্স, এইগুলোর আমি শতকরা হার প্রকাশ করব। তারপরে আসো একইভাবে ব্যালেন্স শিটের ক্ষেত্রে টোটাল অ্যাসেটকে 100% ধরে, অর্থাৎ টোটাল অ্যাসেটটাকে বেস ধরবো আর কি। এতে পৃথক প্রতিটি অ্যাসেটস, যেমন কারেন্ট অ্যাসেটস, প্ল্যান্ট অ্যাসেটস, ইনটেনজিবল অ্যাসেটস, এর মূল্য শতকরা হারে নির্ণয় করে দেখানো হয়। এতে অন্য ফার্মের সাথে বা একই ফার্মের বিগত সালের বিশ্লেষণের সাথে তুলনা করে সিদ্ধান্ত নেওয়া যায়।
তাহলে কেন আমরা ভার্টিক্যাল বিশ্লেষণ করব? এই জন্য করব যে এই ইনকাম স্টেটমেন্টে সেলসকে বেস ধরে সেলসের অনুপাতে কস্ট অফ গুডস সোল্ড কত পার্সেন্ট হলো, অপারেটিং এক্সপেন্স কত পার্সেন্ট হলো, এই জিনিসটা আমরা বের করব। আবার ব্যালেন্স শিটে টোটাল অ্যাসেটকে বেস ধরে টোটাল অ্যাসেটের তুলনায় কারেন্ট অ্যাসেট শতকরা প্রকাশ করব, প্ল্যান্ট অ্যাসেটকে শতকরায় প্রকাশ করব, ইনটেনজিবল অ্যাসেটকে শতকরায় প্রকাশ করব। কেন? এতে অন্য ফার্মের সাথে তোমরা জানো এখন বিজনেসটা প্রতিযোগিতামূলক, ব্যবসা হলো প্রতিযোগিতামূলক। তোমাদের ব্যবসায়ের কোয়ালিটি ঠিক রেখে অধিক মুনাফা অর্জন করার জন্য একটা ব্যবসা প্রতিষ্ঠানকে তার ব্যবস্থাপনা তোমার এতটাই দক্ষ হতে হবে যাতে সে অধিক মুনাফা অর্জন করে ব্যবসাকে উত্তরোত্তর মুনাফা সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যেতে পারে বা সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। আচ্ছা, তাহলে এখানে কি এতে অন্য ফার্মের সাথে এই যে প্রতিযোগিতামূলক বলেছি, তুমি দেখবে যে কোনো একটা নতুন ব্যবসা প্রতিষ্ঠান খোলার সঙ্গে সঙ্গে পাশাপাশি চটচট করে মানে একই সময়ের ভিতরে 1 মাস 6 মাস 1 বছর বা কয়েক বছরের ভিতরে অনেকগুলো একই রকমের প্রতিষ্ঠান খুলে যায়। তাহলে একই রকমের প্রতিষ্ঠানের মধ্যে তো আমরা যারা ভোক্তা তারা তো একই থেকে যাই, তাই না? কিন্তু আমরা বিভিন্ন প্রতিষ্ঠান পাচ্ছি। তো বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে আমি কোন প্রতিষ্ঠানে যাব? যেই প্রতিষ্ঠানটা আমার কোয়ালিটি ঠিক রেখে এবং মূল্যটাও ঠিক রেখে আমাদেরকে পণ্য দিতে পারবে, সেই প্রতিষ্ঠানেই যাব। তাহলে এইখানে খেয়াল করো, অনেকগুলো প্রতিষ্ঠানের মধ্যে একটা প্রতিযোগিতা থাকে। আর এই প্রতিযোগিতাটার মধ্যে সফল হওয়ার জন্য ওই প্রতিষ্ঠানটি কি করে তার আর্থিক বিবরণী, এই যে তোমাদেরকে একটু আগে বলেছি, এই যে দেখছো আর্থিক বিবরণী, এই আর্থিক বিবরণীর আয় ব্যয় মানে ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট, এই দুটা বিশ্লেষণ করে কোথায় মিসম্যানেজমেন্ট হচ্ছে সেগুলো খুঁজে বের করে তারপর সেগুলো সংশোধনীতে যায় এবং পরবর্তী বছরের জন্য তারা একটি সংশোধনী পরিকল্পনা প্রণয়ন করে। আচ্ছা, তারপর আসো উদ্ধৃতপত্র অর্থাৎ ব্যালেন্স শিট কোয়ালিটি ডিপার্টমেন্ট স্টোর এর 2015 ও 14 সালের কম্পারেটিভ ব্যালেন্স শিট এর ভার্টিক্যাল অ্যানালাইসিস নিচে দেখানো হলো। আচ্ছা, এই অ্যানালাইসিসটা দেখানোর আগে আমাকে আবার তোমাদেরকে একটু ভালো করে দেখতে হবে যে দেখি আমরা উদ্ধৃতপত্রের প্রতিটি অ্যাসেট আইটেমের বেস হচ্ছে টোটাল অ্যাসেটের পরিমাণ। এক্ষেত্রে নিম্নলিখিত সূত্রের মাধ্যমে উদ্ধৃতপত্রের আইটেমগুলো শতকরা নির্ণয় করা হয়। অর্থাৎ আমরা কিভাবে ব্যালেন্স শিট এবং ইনকাম স্টেটমেন্ট ভার্টিক্যাল অ্যানালাইসিস করব, এই ব্যাপারে আমরা তোমাদেরকে এখনই নিয়ে যাব যে আমরা কিভাবে এই অ্যানালাইসিসগুলো করব এবং প্রক্রিয়াটা কি। আচ্ছা, এই প্রক্রিয়াটার মধ্যে হলো প্রথমে আমরা কিন্তু ব্যালেন্স শিট তোমার দেখি আমরা একটু পিছনে যাই, পিছনে এখানে আসো, উদ্ধৃতপত্র ব্যালেন্স শিট, আমরা এই যে ব্যালেন্স শিটটা এখন আমরা ভার্টিক্যাল অ্যানালাইসিস দেখাবো, ব্যালেন্স শিটের ভার্টিক্যাল অ্যানালাইসিস আমরা এখন দেখাবো। আচ্ছা, তোমাদের এটা দেখানোর আগে একটা কথা বলি, তোমরা এই যে আমি এই আলোচনা করি অর্থাৎ থিওরিটিক্যাল যে আলোচনা করি এগুলোর মধ্যে তোমাদের একটু মনোযোগ কম। কিভাবে বুঝলাম আমি? তোমাদের সাথে আমার ইনবক্সে কিছু কথোপকথন হয়েছে, সেখানে তোমাদের একটা মেয়ে প্রশ্ন করেছো, ম্যাডাম গত ক্লাসের অঙ্কের কথা বলছি আর কি, গত ক্লাসটার কথা, যে ম্যাডাম এটা কোন অঙ্ক বা কোন সালে এসেছে।
আমি একটু অবাক হয়েছি আমি এবং বুঝতে পেরেছি যে তোমরা আসলে থিওরিটিক্যাল বিষয় অর্থাৎ এই বেসিক বিষয়গুলোর উপর তোমাদের ইন্টারেস্ট কম। তোমরা কিছু অঙ্ক প্র্যাকটিস করতে চাও, আর সেই অঙ্কগুলো প্র্যাকটিস করে পরীক্ষার হলে বসো, আর দেখা যায় পাশও করে যাও, কিন্তু এই ফলাফল মূলত কোনো কাজে আসে না। শিক্ষা শুধুমাত্র সার্টিফিকেটের জন্য নয়, আমাদের পাঠলব্ধ জ্ঞান যদি আমাদের জীবনের সকল পর্যায়ে, একেবারে সকল পর্যায়ে, ব্যবসা প্রতিষ্ঠানে শুধু তা না, আমাদের জীবনের সকল পর্যায়ে যদি আমরা প্রতিফলন ঘটাতে পারি তবেই তাকে শিক্ষা বলতে পারবো। অর্থাৎ আমরা এই যে ব্যবসা শিক্ষায় শাখায় পড়ছি, এটার অর্থ এই না যে আমরা শুধুমাত্র ব্যবসায় ভালো করব। আমাদের এই বিষয়গুলা আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে কিভাবে আমরা কাজে লাগাতে পারবো ওই জ্ঞানটা আমাদেরকে অর্জন করতে হবে। তাহলে আমাদেরকে বেসিক বিষয়গুলো কিন্তু জানতে হবে, এই বেসিক বিষয়গুলো আমাদের জানতে হবে। এই বেসিক বিষয়গুলো জানলেই আমরা ব্যবসা তো হবেই, ব্যবসা ছাড়াও আমাদের জীবনে সার্বিকভাবে তোমার এর প্রতিফলন ঘটাইতে পারবো। এই কথাগুলো আসলে বলেছি এই জন্য যে আমরা যা পড়ব বা লিখব তা A to Z, অর্থাৎ বেসিক বিষয়ে আগে জানব, তারপর তোমার প্রয়োগে যাব, অর্থাৎ গাণিতিক সমস্যায় যাব। কিন্তু তোমরা দেখি যে প্রথমেই চাও একটা অঙ্ক করিয়ে ফেলি, কিন্তু অঙ্কটা কিভাবে করছি, কিভাবে এলো, প্রক্রিয়াগুলো আমাদের তোমার সংজ্ঞা থেকে শুরু করে সুবিধা কেন, তারপরে কিভাবে করব, এই জিনিসগুলো যদি আমরা না জানি তাহলে শুধু অঙ্ক কিছু আমরা প্র্যাকটিস করে পরীক্ষার হলে চলে গেলে আসলে আমরা কি হায়ার এডুকেশান ভালোভাবে নিতে পারবো না। তাহলে আমরা কি করব, বেসিক বিষয়গুলো আগে জানব, তারপরে আমরা প্রয়োগ বা গাণিতিক সমস্যায় যাব। তাহলে পুরো বিষয়টি আমাদের ভালোভাবে জানা হবে। আচ্ছা, তাহলে পরবর্তীতে আসো। আমরা বলেছি যে ভার্টিক্যাল অ্যানালাইসিস করতে হলে আমাদেরকে কোন কোন বিষয়গুলো অ্যানালাইসিস করতে হবে, ব্যালেন্স শিট এবং ইনকাম স্টেটমেন্ট। এই যে দেখো, ইনকাম স্টেটমেন্ট আর এই যে ব্যালেন্স শিট দেখছো। তাহলে প্রথমে আমরা ব্যালেন্স শিট অ্যানালাইসিসে যাই। তবে অ্যানালাইসিসের আগে কিভাবে, কি প্রক্রিয়া আমরা অ্যানালাইসিস করব সেটা আমরা একটু আগে দেখে নেই। প্রক্রিয়াটা হলো উদ্ধৃতপত্রের প্রতিটি অ্যাসেট আইটেম এর বেজ হচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা অ্যাসেট আইটেমকে আমরা টোটাল অ্যাসেটের সাথে তোমার টোটাল অ্যাসেটকে বেজ ধরে শতকরা হারে প্রকাশ করব। কি বলছি, উদ্ধৃতপত্রের প্রতিটি অ্যাসেট আইটেম কিন্তু আমি লাইবিলিটিজের কথা বলি নাই, খেয়াল করো, প্রতিটি অ্যাসেট আইটেম টোটাল অ্যাসেটকে বেজ ধরে শতকরা হারে প্রকাশ করব। সেটার একটা সূত্র আমি দিয়েছি, দেখো, পার্সেন্টেজ অফ অ্যাসেটসের পার্সেন্টেজ বের করব এবং ইচ আইটেম প্রত্যেকটার, সেটা হলো ইচ আইটেম অফ ব্যালেন্স শিট, এবং সেটাকে আমরা টোটাল অ্যাসেট দ্বারা ডিভাইড করলেই আমাদের কি হবে, সেটার শতকরা হার প্রকাশ হবে। তাহলে তোমাদের প্রশ্ন আসতে পারে যে ম্যাডাম 100 দিয়ে তো গুণ দেয়নি, তাহলে শতকরা হার প্রকাশ হলো কিভাবে? আমি কিন্তু তোমাদেরকে আগের এই যে দেখো কি বলেছি, দেখো, এই যে টোটাল অ্যাসেটকে আমরা 100 ধরবো, বুঝছো? তাই আমরা আর 100 দিয়ে গুণ করব না। অ্যানাদার সাইড, ইনকাম স্টেটমেন্টেও আমরা সেলসকে 100 ধরবো, তাই আর আমরা 100 দ্বারা গুণ করব না। আশা করি বুঝতে পেরেছ। এবার আসো, পার্সেন্টেজ অফ অ্যাসেটস ইচ আইটেম অফ ব্যালেন্স শিট বাই টোটাল অ্যাসেট, আর এই টোটাল অ্যাসেটটাই এলো 100, এটা দ্বারা এটাকে গুণ করলেই আমরা পার্সেন্টেজ পাবো। তারপর আসো, প্রথমে কি বলেছি, অ্যাসেট আইটেমগুলোকে টোটাল অ্যাসেট বেস ধরে আমরা ভার্টিক্যাল অ্যানালাইসিস করব। কিসের? ব্যালেন্স শিটের, অ্যাসেটের। তারপরে আসো লাইবিলিটি এবং স্টক হোল্ডার সিকিউরিটি আইটেম, আর এটার বেস হবে টোটাল লাইবিলিটিস অ্যান্ড স্টক হোল্ডার সিকিউরিটি, নট অনলি লাইবিলিটি।
অলসো টোটাল লাইবিলিটিস অ্যান্ড স্টক হোল্ডার্স ইকুইটি। ঠিক আছে, তাহলে আমাদের দেখি সূত্রটা কি। পার্সেন্টেজ অফ লাইবিলিটিস ইচ আইটেম, আর প্রথমে ইচ আইটেম অফ ব্যালেন্স শিট এবং টোটাল লাইবিলিটিস অ্যান্ড স্টক হোল্ডার্স ইকুইটিস। ঠিক আছে, এই হলো আমার প্রক্রিয়াটা। তাহলে এবার আমরা যাই, আমরা গাণিতিক সমস্যা। এই কোম্পানিটার নাম হলো কোয়ালিটি ডিপার্টমেন্ট স্টোরিং, আর এখানে দেওয়া আছে কি কনডেন্সড ব্যালেন্স শিটস। কনডেন্সড মানে হলো সংক্ষিপ্ত, গত ক্লাসে বলেছি। আর এখানে 2টা সাল দেওয়া হয়েছে। আমার এই অঙ্কের মধ্যে 2টা সালের তুলনা করার কোনো দরকার নাই, একটা সাল শুধুমাত্র তুলনা করব। কিন্তু আমি 2টা সাল কেন তুলনা করে দেখাবো? আমি এই জন্য দেখাবো যে একটা সালের গত 2014 সালের সাথে 2015 সালের ব্যবসায়ের অবস্থাটার পরিবর্তনটা কি ঘটেছে, কি গতিটা কোন দিকে, কি ঊর্ধ্বমুখী, অর্থাৎ এটা কি সফলতার দিকে যাচ্ছে নাকি বিফলতার দিকে যাচ্ছে, এটা কি ইনক্রিজ হচ্ছে নাকি ডিক্রিজ হচ্ছে। সেই জন্য আমি 2014 সাথে 15 পাশাপাশি রেখেছি। তবে আমাদের ভার্টিক্যালে শুধুমাত্র একটা ইয়ার দেখানো হয়। আমি হয় 2015 করব, নয় 2014 করব। আমি তোমাদের বোঝানোর জন্য, অর্থাৎ বেসিক বিষয়টা, আমাদের ব্যবসায়ের গতি প্রকৃতিটা বোঝানোর জন্য আমি 2টা বছর পাশাপাশি রেখেছি। তাহলে আমি আবারও বলছি, ভার্টিক্যাল অ্যানালাইসিসে আমরা শুধু একটা বছরের অ্যানালাইসিস করব, একটা বছরের, 2015 অথবা 2014। কেন আমরা 2টা পাশাপাশি রেখেছি? আমরা 2014 থেকে 2015 সালের ব্যবসায়ের গতি প্রকৃতি দেখানোর জন্য বা তোমাদেরকে বোঝানোর জন্য 2টা পাশাপাশি রেখেছি। কারণ আমি তোমাদেরকে প্রথমেই বলেছি যে এটা কিন্তু আমার বেসিক ক্লাস, তোমার থিওরিটিক্যাল প্লাস তোমার ম্যাথমেটিক্যাল। আচ্ছা, এবার আসো অ্যাসেটস। অ্যাসেটসে প্রথমে কারেন্ট অ্যাসেট কি আছে? 10,20,000। তারপরে আছে, এটা আমরা কিভাবে পেলাম দেখো, এটা আমরা পেলাম, আগে আমরা এই জিনিসগুলো একটু তোমাদেরকে তুলে দেই। আমরা প্রথমেই এটা সূত্রটা বলেছিলাম, টোটাল অ্যাসেটকে বেস ধরবো। তাহলে আমাদের টোটাল অ্যাসেটটা আগে আমাদেরকে বের করে ফেলতে হবে। এই দেখো, আমি সবুজ কালি দিয়ে লিখেছি টোটাল অ্যাসেট, দেখেছ? সবুজ কালি দিয়ে আমি লিখেছি টোটাল অ্যাসেট। তাহলে টোটাল অ্যাসেট কত? 18,35,000। অ্যান্ড কাকে আমি তোমার শতকরা করব? এই সবগুলোকে আলাদা আলাদা করে। ইচ অ্যাসেট প্রত্যেকটা সম্পদকে, কারেন্ট অ্যাসেটকে করব, প্ল্যান্ট অ্যাসেটকে করব, ইনটেনজিবল অ্যাসেটকে করব। একটু মনোযোগ দিয়ে শুনবে এবং তোমরা কিন্তু স্কিপ করে যাবে না, পুরাটা ভিডিও মনোযোগের সাথে দেখবা, কারণ প্রত্যেকটা জায়গায় তোমাদেরকে নিখুঁতভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে। এই যে দেখো, কারেন্ট অ্যাসেট আমরা এখন শতকরা হারে প্রকাশ করব। ভার্টিক্যাল অ্যানালাইসিস মানে একটা বছর, অর্থাৎ 2015। আমি 2014 রেখেছি ব্যবসায়ের গতি প্রকৃতি তোমাদেরকে দেখানোর জন্য। এখানে বোঝা যাবে যে ব্যবসাটার বর্তমানে অবস্থাটা কি, আর এখানে বোঝা যাবে যে এই বছরের তুলনায় এই বছরটা কোন দিকে যাচ্ছে, ব্যবসায়ের গতি প্রকৃতিটা কোন দিকে যাচ্ছে। আচ্ছা, এবার আসো ভার্টিক্যাল অ্যানালাইসিসটা বুঝো। ভার্টিক্যাল অ্যানালাইসিসে আমি বলেছি টোটাল অ্যাসেট দ্বারা প্রত্যেকটা প্রত্যেকটা অ্যাসেটকে পার্সেন্টেজ করতে হবে। তাহলে কারেন্ট অ্যাসেট কত? 10,20,000। এটাকে টোটাল অ্যাসেট দ্বারা ভাগ করব আমরা, 18,35,000 দ্বারা ভাগ করব 10,20,000কে। ভাগ করলে দেখবা 55.6% হবে। একইভাবে কারেন্ট অ্যাসেট 14 সালে ছিল 9,45,000 এবং টোটাল অ্যাসেট ছিল 15,95,000। এই 15,95,000 দ্বারা 9,45,000কে ভাগ করলে দাঁড়াবে তোমার 59.2%। ঠিক আছে, এবার আসো একইভাবে তোমাদের প্ল্যান্ট অ্যাসেটকেও আমরা একইভাবে 18,35,000 দিয়ে ভাগ করলাম, এই পার্সেন্টেজটা বেরিয়েছে। আবার 6,32,500কে টোটাল অ্যাসেট 15,95,000 দ্বারা ভাগ করলাম, এটা বেরিয়েছে। ইনটেনজিবল অ্যাসেট 15,000, এটাকে আমরা টোটাল অ্যাসেট অর্থাৎ 18,35,000 দ্বারা ভাগ করলাম,
0.8% বেরিয়েছে। একইভাবে 17,500কে 15,95,000 দ্বারা ভাগ করলাম, 1.1% বেরিয়েছে। ঠিক আছে? আচ্ছা, এবার আসো আমরা যাই নেক্সট, লাইবিলিটিস কি আছে? কারেন্ট লাইবিলিটিস, আর কি আছে? লং টার্ম লাইবিলিটিস। এই দুটোই আছে, দুটোই মিলিয়ে হলো টোটাল লাইবিলিটিস। আচ্ছা, আবারও সূত্রে চলে যাই। আমরা সূত্রটা কি বলেছিলাম? আমরা টোটাল লাইবিলিটিস দিয়ে কিন্তু কারেন্ট লাইবিলিটিসকে ভাগ করব না, আমরা ভাগ করব টোটাল লাইবিলিটিস অ্যান্ড স্টক হোল্ডার ইকুইটিস দিয়ে। সরি, এই যে দেখো, আমরা লাইবিলিটিসগুলোকে ভাগ করব কি দিয়ে? এই যে টোটাল লাইবিলিটিস অ্যান্ড স্টক হোল্ডার্স ইকুইটি দিয়ে। কারেন্ট লাইবিলিটিস 3,44,500, এটাকে আমরা 18,35,000 দিয়ে ভাগ করলাম, বেরোলো 18.8%। সেম ওইদিকে দেখো, এই যে এটা হলো তোমার 2014 সালে 3,03,000 কে আমরা ভাগ করলাম, এই যে টোটাল লাইবিলিটিস অ্যান্ড স্টক হোল্ডার্স, নট অনলি লাইবিলিটিস। এই যে লাইবিলিটিস দিয়ে কিন্তু আমরা করি নাই, ভাগ করেছি আমরা টোটাল লাইবিলিটিস অ্যান্ড স্টক হোল্ডার্স ইকুইটি। এই যে দেখো, এটার দ্বারা আমরা এই সবগুলাকে ভাগ করব, অর্থাৎ কারেন্ট লাইবিলিটিস, তারপরে তোমার আসো লং টার্ম লাইবিলিটিস, তারপরে আসো তোমার কমন স্টক, তারপরে আসো তোমার রিটার্ন আর্নিংস, তারপরে আসো তোমার এখানে কি আছে? টোটাল স্টক হোল্ডার্স ইকুইটি। এই প্রত্যেকটা আইটেমকে আমরা টোটাল লাইবিলিটিস অ্যান্ড স্টক হোল্ডার্স ইকুইটি দ্বারা ভাগ করব। ভাগ করলে পরে এই জিনিসগুলো, অর্থাৎ কারেন্ট লাইবিলিটিস বেরিয়েছে তোমার 15 সালে 18.8%, লং টার্ম লাইবিলিটিস 26.5%, তারপর টোটাল লাইবিলিটিস 45.3%, কমন স্টক 15%, তারপরে রিটার্ন আর্নিংস 39.7%, তারপরে টোটাল স্টক ইকুইটি 54.7%। এইভাবে 14 সালেরটাও আমরা বের করেছি। এখানে সূত্র দুইটাই। ব্যালেন্স শিট যখন আমরা ভার্টিক্যাল অ্যানালাইসিস করব, ব্যালেন্স শিট যখন আমরা ভার্টিক্যাল অ্যানালাইসিস করব, আমরা দুইটা ভাগে ভাগ করে ফেলব, অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস। ভার্টিক্যাল অ্যানালাইসিসে আমরা কারেন্ট অ্যাসেটকে ভাগ করব টোটাল অ্যাসেট দ্বারা। টোটাল অ্যাসেটকে আমরা 100% ধরেছি, এই যে দেখো 100%। তারপর প্ল্যান্ট অ্যাসেটকে ভাগ করব টোটাল অ্যাসেট দ্বারা, ইনটেনজিবল অ্যাসেটকে ভাগ করব টোটাল অ্যাসেট দ্বারা। অন্যদিকে লাইবিলিটিসগুলোকে আমি ভাগ করব টোটাল লাইবিলিটিস অ্যান্ড স্টক হোল্ডার্স ইকুইটি দ্বারা। এই যে দেখো, একদম লাস্ট লাইনে টোটাল লাইবিলিটিস অ্যান্ড স্টক হোল্ডার্স ইকুইটি দ্বারা এখানে যতগুলো লাইবিলিটিস আছে বা স্টক হোল্ডার্স ইকুইটি আছে সবগুলোকে আমি ভাগ করব এই তোমার টোটাল লাইবিলিটিস অ্যান্ড স্টক হোল্ডার্স ইকুইটি দ্বারা। ভাগ করার পরে আমি এই পার্সেন্টেজগুলো পাবো। আচ্ছা, এখন এই জিনিসগুলো শুধু মনে রাখো। আমি অঙ্ক যখন আচ্ছা এখনই না হয় বুঝিয়ে বলি যে এই যে ব্যালেন্স শিটটা আমরা অ্যানালাইসিস করলাম, কেন করলাম, আমরা কি পেলাম? এই ব্যালেন্স শিটটা অ্যানালাইসিস করে ভার্টিক্যাল অ্যানালাইসিস কেন করলাম, কি পেলাম? আচ্ছা, কেন করলাম দেখো, উলম্ব বিশ্লেষণ বা ভার্টিক্যাল অ্যানালাইসিসে এই উদ্ধৃতপত্রের প্রতিটি শ্রেণীর সাপেক্ষে তার আইটেমগুলোর পরিমাণ প্রদর্শন করতেছে। তার আইটেমগুলোর পরিমাণ প্রদর্শন করার পর এটি আবার আমরা কি করছি, পৃথক পৃথকভাবে সম্পদদ্বয় মালিকানা সত্ত্বের শতকরা পরিবর্তনের হার প্রদর্শন করেছি। এই যে দেখো, পৃথকভাবে আলাদাভাবে এই যে সম্পত্তি, দায়,
মালিকানা সত্ত্ব। দেখেছ, এইগুলি সব আলাদা আলাদা করে আমরা আবার পার্সেন্টেজ করছি। আচ্ছা, পার্সেন্টেজ করার পরে আমরা কি দেখতে পাচ্ছি? কোয়ালিটি ডিপার্টমেন্ট, এই যে কোয়ালিটি ডিপার্টমেন্ট এর কারেন্ট অ্যাসেট 2015 সালে, এই যে দেখো কারেন্ট অ্যাসেট 2015 সালে 14 সালের তুলনায় বেড়েছে। 14 সালে কত দেখি, কারেন্ট অ্যাসেট 9,45,000, আর এদিকে হ্যাঁ বেড়েছে। আর এদিকে মোট সম্পদের তুলনায় আবার চলতি সম্পদ হ্রাস পেয়েছে। কিভাবে পেয়েছে দেখো তো, এই যে মোট সম্পদ দিয়ে আমরা ভাগ করার পরে কারেন্ট অ্যাসেট কত, 55.6% কত, এই তোমার 2015 সালে। আর এদিকে আমার 2014 সালে ছিল কত, 59%। দেখো অদ্ভুত একটা বিষয় ঘটেছে। দেখো তোমার কারেন্ট অ্যাসেট বেড়েছে বাট পার্সেন্টেজ কমেছে মোট সম্পদের তুলনায়। কেন? কারণ এনাদার অ্যাসেটগুলো তোমার এটার উপর প্রভাব ফেলেছে। আচ্ছা দেখো, এই যে এই বিশ্লেষণটা কতটা প্রয়োজন দেখো, যে টোটাল অ্যাসেটের তুলনায় বিগত বছরে তোমার কারেন্ট অ্যাসেটের পার্সেন্টেজ ছিল বেশি, কিন্তু এই বছর কারেন্ট অ্যাসেট বৃদ্ধি পাওয়া সত্ত্বেও পার্সেন্টেজ কম। তাহলে এই যে কারেন্ট অ্যাসেট কম হলে আমাদের কিসের প্রবলেম হয়? কারেন্ট লায়াবিলিটিস পরিশোধে প্রবলেম হয়। তো এখানে অবশ্য সেরকম উল্লেখযোগ্য হারে কমে নাই, তুলনামূলকভাবে সামান্য হ্রাস পেয়েছে। আচ্ছা, তারপরে আসো প্ল্যান্ট অ্যাসেট। মোট সম্পদের তুলনায় বৃদ্ধি পেয়ে তোমার আগে ছিল কত, 39.7%, কিন্তু এখন হয়েছে 43.6%। এই প্ল্যান্ট অ্যাসেট বৃদ্ধি পাওয়াটা কিন্তু একটা ভালো লক্ষণ। আচ্ছা, তারপরে আবার আসো টোটাল লায়াবিলিটি এবং স্টক হোল্ডার সিকিউরিটির তুলনায়। এই যে দেখো টোটাল লায়াবিলিটিস কত আমার আছে, 8,32,000। আবার তোমার রিটার্ন আর্নিংস, টোটাল লায়াবিলিটি স্টক হোল্ডার্স ইকুইটির তুলনায় রিটার্ন আর্নিংস হলো তোমার, রিটার্ন আর্নিংস কত বৃদ্ধি পেয়েছে দেখি, লায়াবিলিটিস কত বৃদ্ধি পেয়েছে, না লায়াবিলিটিস হ্রাস পেয়েছে, টোটাল লায়াবিলিটিস হ্রাস পেয়েছে, 14 তুলনায় 15-তে হ্রাস পেয়েছে। পাশাপাশি আবার দেখো তোমার রিটার্ন আর্নিংসটা ছিল হলো 32 রিটার্ন আর্নিংসটা ছিল 32.9। এই যে দেখো 2014 সালে 32.9, আর এদিকে 2015 সালে হয়েছে হলো 39.7%। তাহলে কি দেখা যাচ্ছে এখানে? দেখা যাচ্ছে যে রিটার্ন আর্নিংসটা তোমার বৃদ্ধি পেয়েছে, এটা একটা ভালো লক্ষণ। এদিকে আবার দেখো লং টার্ম লায়াবিলিটিসটা ছিল হলো 31.2%, সেটা কমে হয়েছে 26.5%। অর্থাৎ রিটার্ন আর্নিংস আমাদের ভালো, এতে বোঝা যাচ্ছে যে আমাদের প্রফিট ভালো ছিল। এবং লং টার্ম লায়াবিলিটিসটা কি করছে, এই কোম্পানি বৃদ্ধি না করে রিটার্ন আর্নিংসের উপর কোম্পানিটা অনেকটাই তোমার নির্ভর করছে। আচ্ছা, তাহলে টোটাল এই যে ভার্টিক্যাল অ্যানালাইসিসটা করলাম আমরা, ভার্টিক্যাল অ্যানালাইসিস করে আমরা কি দেখতে পাই, যে আমাদের মোট সম্পদের তুলনায় কারেন্ট অ্যাসেট কত পার্সেন্ট আছে, প্ল্যান্ট অ্যাসেট কত পার্সেন্ট আছে, ইনটেনজিবল অ্যাসেট কত পার্সেন্ট আছে। ইনটেনজিবল অ্যাসেট বেশি থাকা ভালো না কোম্পানির জন্য। তোমার প্ল্যান্ট অ্যাসেট বেশি থাকার অর্থ হচ্ছে যে আমাদের প্রফিট বেড়েছে এবং অ্যাসেট বেড়েছে। এদিকে আবার লং টার্ম লায়াবিলিটিস এবং তোমার কারেন্ট লায়াবিলিটিস উল্লেখযোগ্য হারে তেমন বাড়েনি। এদিকে পাশাপাশি আবার কি করেছে দেখো, রিটার্ন আর্নিংসটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে, অর্থাৎ এই রিটার্ন আর্নিংস আমাদের বৃদ্ধি পেয়েছে এবং প্ল্যান্ট অ্যাসেটও বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, তাহলে এই অ্যানালাইসিসগুলির মাধ্যমে কোম্পানি কি করবে, তার সার্বিক অবস্থাটা জেনে নেবে।
পরবর্তী বছরের পরিকল্পনা প্রণয়নের জন্য এবং এই বছরের কোনো প্রকারের সমস্যা বা ঘাটতি আছে কি না ব্যবস্থাপনায় সেগুলা অ্যানালাইসিস করার জন্যই ভার্টিক্যাল অ্যানালাইসিসটাও একটা আর্থিক অবস্থার বিবরণীর সিস্টেম বা পদ্ধতি। আসো পরবর্তীতে যাই। এবার আমরা ইনকাম স্টেটমেন্টের ভার্টিক্যাল অ্যানালাইসিস করব। আচ্ছা, ইনকাম স্টেটমেন্টের ভার্টিক্যাল অ্যানালাইসিস করতে হলে আমাদেরকে প্রথমে একটু নিয়মটা দেখে প্রক্রিয়াটা দেখতে হবে যে কি প্রক্রিয়ার মাধ্যমে আমরা সেটা করব। দেখো, ইনকাম স্টেটমেন্টের প্রতিটি আইটেম বেস ধরবো কাকে? নেট সেলসকে। আর আমি কিন্তু আগে তোমাদেরকে বলেছি নেট সেলসটা হলো 100 ধরবো আমরা। 100 ধরার কারণে আমাদেরকে পার্সেন্টেজ করতে 100 দ্বারা গুণ করতে হয় না, এই নেট সেলস দ্বারা ভাগ করলেই পার্সেন্টেজ পাওয়া যায়। আচ্ছা, তাহলে আমরা সূত্রটা একটু দেখি কি। পার্সেন্টেজ অফ ইনকাম স্টেটমেন্ট ইচ আইটেম অন ইনকাম স্টেটমেন্ট। এখানে ইচ আইটেম বলতে সাধারণত আমাদেরকে দেখিয়েছিল আমার মনে আছে যতটা, সেটা হলো কস্ট অফ গুডস সোল্ড এবং অপারেটিং এক্সপেন্স, এই দুইটা জিনিসকেই বিশেষভাবে তোমার বলেছিল। আচ্ছা, নেট সেলস দ্বারা তাহলে ইচ আইটেমকে আমরা ইনকাম স্টেটমেন্টের প্রত্যেক আইটেম বলতে আমরা কস্ট অফ গুডস সোল্ড এবং অপারেটিং এক্সপেন্সকেই বুঝিয়েছি। ওটাকে আমরা কি করব? নেট সেলস দ্বারা ভাগ করব। ভাগ করলেই আমাদের পার্সেন্টেজ পাওয়া যাবে, অর্থাৎ ভার্টিক্যাল অ্যানালাইসিসে আমরা ম্যাথসটা সমাধান করব। আচ্ছা, আসো এবার প্রথমে কি দেখা যাচ্ছে 15 এবং 14। আমি তোমাদেরকে বারবার একটা কথা বলছি যে ভার্টিক্যাল অ্যানালাইসিসে শুধু আমরা একটা বছরের করব, হয় 2015 করব, নয় 2014 করব। যেহেতু কারেন্ট ইয়ার 2015, আমরা 2015টা করলেই এনাফ। কিন্তু 14 কেন রেখেছি? যে 14-র তুলনায় 15-র অবস্থা কি ব্যবসায়িক সেটা জানার জন্যই আমরা কি করেছি, দুটো পাশাপাশি রেখেছি। তাহলে আমরা তোমাদেরকে কি বলেছিলাম যে নেট সেলসকে আমরা তোমার বেস ধরবো। নেট সেলস কত? 20,97,000। আর সেলস কত? 21,95,000। নেট সেলস দ্বারা সেলসকে ভাগ করলে এই পার্সেন্টেজগুলো পাওয়া যাবে। ঠিক আছে, এই দেখো, নেট সেলস দ্বারা এই প্রত্যেকটা আইটেম বলতে এখানে কস্ট অফ গুডস সোল্ডসকে বোঝাচ্ছে। আমরা বেশি ইম্পর্টেন্স দিব, কারণ প্রফিটটা আমরা কিভাবে বুঝবো? সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ডস মাইনাস করলেই প্রফিট পাওয়া যায়। আচ্ছা, তাহলে সেলস কত? 21,95,000 আর রিটার্ন আছে 98,000। এটা আমরা মাইনাস করলে নেট সেলস পাওয়া যাচ্ছে 20,97,000। আর আমাদের কস্ট অফ গুডস সোল্ডস ছিল 12,81,000। এটা মাইনাস করার ফলে যেটা পেয়েছি সেটা হলো গ্রস প্রফিট বা মোট লাভ। আচ্ছা, আমরা একটু মোট লাভের অবস্থাটা দেখি কি আছে। 2014 সালে মোট লাভ আছে 37.9% এবং 2015 সালে দেখা যাচ্ছে 38.9%। তাহলে প্রফিট ভালো, গ্রস প্রফিট ভালো। এবার আসো এক্সপেন্সগুলোকে আমরা একটু পার্সেন্টেজ করব। কি দিয়ে? নেট সেলস দিয়েই, কিন্তু নেট সেলস কত? 20,97,000। এটা দিয়ে ভাগ করব সেলিং এক্সপেন্সকে, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সকে, টোটাল অপারেটিং এক্সপেন্সকে। কোনটার দ্বারা? নেট সেলস দ্বারা। নেট সেলসকে কি ধরেছি? 100। এই যে দেখো, নেট সেলসকে কি ধরেছি? 100। তাহলে পার্সেন্টেজ করার জন্য আমরা 100 দ্বারা গুণ না করে এই নেট সেলস দ্বারা ভাগ করলেই আমরা পার্সেন্টেজ পেয়ে যাচ্ছি। আচ্ছা, তাহলে দেখো এখানে সেলস থেকে রিটার্ন মাইনাস করেছি, নেট সেলস পেয়েছি। নেট সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ডস মাইনাস করেছি, গ্রস প্রফিট পেয়েছি। গ্রস প্রফিট থেকে আমরা সেলিং এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স মাইনাস করেছি, টোটাল অপারেটিং এক্সপেন্স পেয়েছি। এই অপারেটিং এক্সপেন্সটা দেখো, এই অপারেটিং এক্সপেন্সটা গ্রস প্রফিট থেকে মাইনাস করার ফলে আমরা ইনকাম ফ্রম অপারেশন পেয়েছি, অর্থাৎ অপারেটিং ইনকাম পেয়েছি। আচ্ছা, তারপর আসো এবার আমরা কি করব? আদার রেভিনিউ অর গেইন, অন্যান্য আয় বা লাভসমূহ,
এখানে লাভ নাই, তবে আয় আছে, ইন্টারেস্ট অ্যান্ড ডিভিডেন্ডস আছে 9,000। এটা আমরা কি করব, এটার সাথে যোগ করব। খেয়াল করো, এই 4,59,000-এর সাথে এই 9,000টাকে যোগ করব, আর লসটা মাইনাস করব। লস কোথায় দেখি, এই যে ইন্টারেস্ট এক্সপেন্স, লস না, সরি, এটা হলো এক্সপেন্স, ইন্টারেস্ট এক্সপেন্স। এই যে দেখো, এই যে আদার এক্সপেন্স অ্যান্ড লসের মধ্যে ইন্টারেস্ট এক্সপেন্সটা আমরা মাইনাস করব। ইনকাম ফ্রম অপারেশনের সাথে ইন্টারেস্ট অর্থাৎ রেভিনিউ, এই ইন্টারেস্টটা হলো রেভিনিউ আর এই ইন্টারেস্টটা হলো এক্সপেন্স। তোমরা জানো ইনভেস্টমেন্টের উপর যে ইন্টারেস্ট পাওয়া যায় সেটা হলো রেভিনিউ, আর তোমার লোনের উপর যে ইন্টারেস্টটা দেয়া হয় সেটা হলো এক্সপেন্স। তাহলে আমরা রেভিনিউটা যোগ করব আর এক্সপেন্সটা মাইনাস করব, করার ফলে আমরা কি পেলাম, ইনকাম বিফোর ইনকাম ট্যাক্স, অর্থাৎ আমরা এখনও ট্যাক্স দেই নেই, আমরা ট্যাক্সের পূর্ববর্তী তোমার ইনকাম পেলাম, অর্থাৎ প্রফিট পেলাম। এবার আমরা ট্যাক্সটা মাইনাস করব। দেখো, 4,32,000 থেকে 1,68,200 মাইনাস করলাম। মাইনাস করার পরে আমরা কি পেলাম, নেট ইনকাম পেলাম। নেট ইনকাম 2,63,800, 12.6%। আর এদিকে 2014 সালে ছিল 2,08,500 এবং তোমার পার্সেন্টেজ ছিল 11.4। দেখো, নেট ইনকাম 2014 সালের তুলনায় বৃদ্ধি পেয়েছে, 12.6% হয়েছে। তাহলে এই যে আমরা এতক্ষণ ইনকাম স্টেটমেন্টের ভার্টিক্যাল অ্যানালাইসিসটা করলাম, আরেকবার একটু বলি আমি। ভার্টিক্যাল অ্যানালাইসিস হলো একটা বছরের ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিটের প্রতিটা আইটেমকে শতকরা হারে প্রকাশ করে ব্যালেন্স শিট এবং ইনকাম স্টেটমেন্টের প্রত্যেকটা আইটেমের অবস্থা সম্পর্কে আমরা অবহিত হতে পারি। আচ্ছা, তাহলে এখন আমরা ইনকাম স্টেটমেন্টের তোমার বিশ্লেষণের ফলে আমরা কি পেলাম দেখি, যে কস্ট অফ গুডস সোল্ডসের পরিমাণ, এই যে দেখো, কস্ট অফ গুডস সোল্ডসের পরিমাণ 2014 সালের চেয়ে 2015 সালে 1% হ্রাস পেয়েছে। এই দেখো, এখানে আছে 62.1% আর এখানে আছে 61.1%। আচ্ছা, আবার মোট পরিচালন খরচ অর্থাৎ টোটাল অপারেটিং আগে ছিল কত, 17.4%, এখানে আছে 17%। তাহলে এখানেও দেখা যাচ্ছে যে হ্রাস পেয়েছে। তাহলে মোটামুটিভাবে আমাদের খরচটা কিন্তু হ্রাস পেয়েছে। খরচ হ্রাস পেলে আমরা তো প্রফিট করবই। আমাদের প্রফিট দেখো, এই যে দেখো, 2014 সালে 11.4% থেকে বৃদ্ধি পেয়ে 2015 সালে 12.6% হয়েছে। তাহলে এটার দ্বারা আমরা কি বলতে পারি, এটার দ্বারা আমরা বলতে পারি যে ব্যালেন্স শিট ভার্টিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে আমরা বুঝতে পারি যে কোম্পানি দীর্ঘমেয়াদী ঋণ পরিশোধের চেয়ে মুনাফার সংরক্ষণকেই বেশি পছন্দ করে। আবার এইদিকে ইনকাম স্টেটমেন্টের মধ্যে আমরা অ্যানালাইসিস করে যে জিনিসটা দেখলাম যে কোয়ালিটি ডিপার্টমেন্ট ক্রমশ লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, সেটা আমরা প্রমাণ পেয়েছি। 2014 সালের প্রফিট 11.4% থেকে বৃদ্ধি পেয়ে 2015 সালে 12.6% হয়েছে। এই হলো আজকের মোটামুটি পাঠের অবস্থা। তো তোমাদের বিরক্তিকর ক্লাস, যেটা বেসিক ক্লাস তোমরা যেটা চাও না, কিন্তু আমরা টিচার হিসাবে বেসিক ক্লাসটা দিব। তোমরা আশা করি তোমাদের বুদ্ধি হলে তোমরা বেসিক ক্লাসগুলো আগে ফলো করলেই তোমাদের ম্যাথটা ভালোভাবে ক্লিয়ার হবে। ম্যাথ কতগুলো প্র্যাকটিস করলে হয় না, ম্যাথটা যখন তুমি এই বেসিক বিষয়গুলো যখন তোমরা বুঝতে পারবা তখন ম্যাথ তোমরা অটোমেটিক্যালি করতে পারবা। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই।
তোমাদেরকে কিছু কথা বলি। তোমরা প্রত্যেক বিষয়ের জন্য আলাদা আলাদা খাতা তৈরি করে ফেলো, এবং আমি কিন্তু এটা সহ 4th ইয়ারে মেয়েদের 3টা লেকচার দিলাম। লেকচারগুলো 3টা লেকচারই তোমরা তুলে ফেলবা। তুলে ফেললে প্রথম লেকচার থেকে আমি পরবর্তীতে তোমরা যেটা চাচ্ছ, অর্থাৎ গাণিতিক সমস্যা যেগুলো পরীক্ষায় আসে সেগুলোর সমাধান চাচ্ছ, সেগুলো আমি তোমাদেরকে দিব পরবর্তী ক্লাসগুলোতে। তোমরা আগে এগুলো একটু দয়া করে আমি বলবো যে তোমরা একটু ফলো করো, 3টা ক্লাসই একটু ফলো করো প্লিজ। তাহলে যাবার আগে আবারও বলি, আমার এই চিত্রটা একটু দেখো। এই চিত্রটা আমি অর্থপূর্ণভাবেই চিত্রটা তোমাদের জন্য করেছি। এই দেখো আমার পথ, আমি এইখানে অবস্থান করেছি, এইখানে জল, এইখানে আবার স্থল, দূর দিগন্তটা হলো আমার গন্তব্য। আমি এইখানে দাঁড়িয়ে দূর দিগন্তের দিকে তাকিয়ে আছি, সেখানে আমাকে পৌঁছতে হবে। যেতে হবে বহুদূর, থমকে গেলে চলবে না, চলার পথে বাধা বিপত্তি থাকবে, এসবই আমাদের অতিক্রম করে গন্তব্যে পৌঁছাতে হবে। দূরে থাকো কোভিড-19, ভালো থাকি আমরা। সকলের মঙ্গল কামনা করে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।